বিধানসভা নির্বাচন প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ জয় নিয়ে আশাবাদী প্রত্যেক দলকে জেতাতে অনেকে এখন থেকে মাঠে নেমে পড়েছেন। দলের নেতৃবৃন্দ মিডিয়ার সামনে বিভিন্ন ইস্যু নিয়ে মত ব্যক্ত করছেন। চ্যানেল 24 রিপোর্টারের মুখোমুখি হলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি জ্যোতিষ প্রকাশ। বিভিন্ন ইস্যু নিয়ে মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন তিনি। ইস্যু নিয়ে এসছি, আপনার সামনে আমরা তুলে ধরব, আপনি তার উত্তরটা দেবেন। প্রথমত আপনার কাছে প্রশ্নটা রয়েছে, যেহেতু কংগ্রেসের হ্যাট্রিক উত্তর করিমগঞ্জ সমষ্টি, এখানে কংগ্রেসের বিধায়ক এতেই যাচ্ছেন, যেহেতু এবার কংগ্রেসের বিধায়ক বিজেপি দলে ভিড়ছেন, আপনার কাছে প্রশ্ন রয়েছে যে কংগ্রেস কি এই দুর্গ পুনরুদ্ধার করতে পারবে, না কংগ্রেসের আসন ইউডিএফ বা বিজেপির অনুকূলে যাবে? দেখুন, একটা বিধানসভা সমষ্টি থেকে বিধায়ক নির্বাচন, সেই সমষ্টির যারা নির্বাচক মণ্ডলী ভোটার তারাই নির্বাচন করেন, এবং একটা নির্বাচন করার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা সেই সমষ্টির কিছু নিজস্ব গুণাবলী থাকে, নিজস্ব চরিত্র থাকে। তো প্রথমেই আমি বলতে চাই যে উত্তর করিমগঞ্জ আসনটি যদিও ডিলিমিটেশনে আগের উত্তর করিমগঞ্জের একটা অংশ বর্তমানের উত্তর করিমগঞ্জের সঙ্গে নেই, এবং বদরপুরের একটা অংশ এনে জুড়ে দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের সঙ্গে। সুতরাং এই দুইটা সমষ্টির কিয়দাংশ মিলে এবং কাটিগড়া সমষ্টিরও আংশিক একটা অংশ এনে এই সমষ্টি তৈরি করা হয়েছে, এবং এই সমষ্টি তৈরি করার পেছনে বিজেপি দল বা এই যে ডিলিমিটেশনের কর্তা যারা তারা নির্বাচন কমিশনটা তো সম্পূর্ণরূপে আজকের দিনে বিজেপির বগল দেওয়া হয়ে গেছে। তো তারা বিজেপি দলকে জিতানোর স্বার্থে ডিলিমিটেশন করেছে, সেই অঙ্কে মাথায় রেখে ডিলিমিটেশন করেছে। কিন্তু আমি তারপরও মনে করি যে কতগুলো সমষ্টি, কতগুলো জায়গার, কতগুলো স্থানও মাহাত্ম্য আছে, সমষ্টির গুণগত মাহাত্ম্য আছে। নর্থ করিমগঞ্জ আসনের গুণগত মাহাত্ম্যটা হচ্ছে যে বা বদরপুর আসনটাকেও যদি সঙ্গে জুড়ে দিই, এই দুটা আসনের গুণগত মাহাত্ম্য হচ্ছে এখান থেকে কংগ্রেস প্রতিবারই নির্বাচিত হয়। গত বিধানসভা আসনে এআইইউডিএফ বদরপুর থেকে নির্বাচিত হয়েছিল কংগ্রেসের সঙ্গে ছিল বলে। আব্দুল আজিজকে কংগ্রেসের প্রার্থী দেয়নি, আব্দুল আজিজ প্রার্থী হয়েছিল এবং জিতেছিলেন। তাইলে বুঝতে হবে যে এই দুটা আসন মূলত কংগ্রেসের আসন। এই দুটা আসনের কে ব্যঙ্গে চুড়ে দিয়ে যে আসনই তৈরি হোক, সেখানে তার গুণগত মান যেটা, তার স্থানমাহাত্ম্য যেটা, সেটা কংগ্রেসের অনুকূলে আছে, কারণ এই অঞ্চলের মানুষ বিভেদ চায় না। 26শে মহরম ঠিক প্রাক্কালে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ইতিমধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করছেন এবং বিজেপি দলে ভিড়বেন বলে তিনি জোরগলায় বলছেন। যেখানে আমার প্রশ্ন, যেখানে এনডিএর বন্ধুত্বের বন্যায় ভাসছে, অন্যদিকে কংগ্রেস বিচ্ছেদের মরশুম চলছে, এর কারণ কি রয়েছে? কংগ্রেস থেকে কেন পদত্যাগের হিড়িক পড়ছে এখন ঠিক নির্বাচনের প্রাক্কালে?
দেখুন, পদত্যাগ করেছেন ভূপেন বরা। উনি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। উনি আজ গৌরব গগৈ সভাপতি হওয়ার পর থেকে উনি ওনার কর্তৃত্ব হারিয়েছেন, এটা মানতে হবে। অন্যভাবে যদি বলি যে ঠিক আমি চাই না যে দলের কোনো নেতৃত্বের সমালোচনা করতে। সদ্য দলত্যাগী ভূপেন বরা, ওনার মানসিক স্থিতি, ওনাকে যে সিদ্ধান্ত নিতে মানসিক অস্থিরতা বা ওনার নির্বাচনে জয়যুক্ত হওয়ার সংকট, যে সংকট আমরা লক্ষ্য করেছি আমাদের এই নর্থ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেববরদস্ত আমাদেরই দলের বিধায়ক ছিলেন। গতকালকে বোধহয় উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন বা করবেন, কিন্তু কংগ্রেস দলেরই টিকিটে যুক্ত হয়ে যেই দলেরই বিধায়ক হিসাবে ছিলেন। সেই কমলাক্ষ দেবপ্রকাশ যে বিজেপিতে যাওয়ার পিছনে তার লক্ষ্য উদ্দেশ্য, তার অস্থিরতা, যেটা মানুষের সম্পূর্ণ খুলনলছে পাল্টে গেছে। যে মানুষটা এখানের মাইনরিটিদের ভোটে প্রতিবার প্রাণ ঢেলে মন খুলে মানুষের ভোট দিয়েছিলেন মাইনরিটি মানুষ, এবং সংখ্যাগুরু মানুষেরও একটা বড় অংশ মানুষ, গ্রামাঞ্চলের মানুষ তাকে ভোট দিয়েছিলেন, এই শহরের মানুষও তাকে ভোট দিয়েছিলেন, কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে তাকে ভোট দিয়েছিলেন। এবং সেই ভোটে জয়যুক্ত হওয়ার পর তার কংগ্রেস থেকে টিকিট পেতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু সে বিজেপিতে যোগদান করল। কারণটা হচ্ছে এই ডিলিমিটেশন, যার ফলে যে এখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। সংখ্যালঘু ভোটের সংখ্যা বেড়ে যাওয়াতে শঙ্কিত কমলাক্ষ দেবপ্রকাশ যে এবারে এই যে নর্থ করিমগঞ্জের এক অংশ, বদলপুরের ওই অংশে তো তার দখল ছিল না, এবং কাটিগড়ার এক অংশ, সেখানে তার দখল ছিল না। সুতরাং ব্যক্তি কমলাক্ষ শঙ্কিত হয়ে গেছে যে বদলপুরে সেখান থেকে হয়তো কংগ্রেসের নেতৃত্বে আসা ছেলেরা আছে, কর্মীরা আছেন, তাই কংগ্রেস থেকে নমিনেশন পাওয়া কষ্টকর হবে। 2, কংগ্রেস থেকে নমিনেশন পেলেও জিতেরা ততোধিক কষ্টকর হবে। সুতরাং একটা সেফেস্ট জোনে গিয়ে দাঁড়ানোর আগ্রহ থেকেই উনি বিজেপিতে গেছেন। যদিও বিজেপিতে যাওয়ার পিছনে অন্য যে প্রসঙ্গ আছে আপনারা সবাই জানেন, মানুষ জানে, কি বাগান নাকি ওনার চিফ মিনিস্টারের ভিজিলেন্স সেল এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য, এবং চিফ মিনিস্টারের নজর যার দিকে পড়ে, ঠিক যেমন আমাদের শনি মহারাজের নজর যেদিকে পড়ে সেটাকে জ্বালিয়ে দেয়, ঠিক চিফ মিনিস্টারের নজর যেদিকে পড়ে, যার উপর পড়ে, তাকে কিন্তু স্থানচ্যুত হতেই হয়, এই শনি মহারাজের যে আমাদের গ্রহ, শনি গ্রহের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টির কূপে মানুষ যেভাবে চলে যায়, স্থানচ্যুত হয়, ভবঘুরে হয়ে যায়, আমাদের মাননীয় চিফ মিনিস্টারের দৃষ্টিভঙ্গি ঠিক এমনি আমাদের অনেককে, কংগ্রেসের অনেককে এভাবে যারা দিস ওয়ে দ্যাট ওয়ে একটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, তাদেরকে ভবঘুরে করে দিয়েছে। ঠিক একইভাবে এই যে বিউপুরিয়া সমষ্টি থেকে ভূপেন বরারও জিতে আসাটা, কংগ্রেসের টিকিটে জিতে আসাটা একটা সমস্যা সৃষ্টি হয়েছিল ডিলিমিটেশনের উপর। এবং রঙ্গানদীতেও কংগ্রেসের টিকিট উনি পেতেন, কিন্তু সেখানে বিজেপি বা এজিপির ক্যান্ডিডেটরা, বলিষ্ঠ ক্যান্ডিডেট ছিল, সেখানে ফাইট করাটা তার জন্য সংকটযুক্ত
কণ্টকযুক্ত আসন ছিল। সুতরাং তিনি একটা নিরাপদ নিষ্কণ্টক আসনের সন্ধানে তিনি ভিতরে সেই সন্ধানে ছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে আমি বাকি জায়গাটা আনতে চাইছি না, মুখ্যমন্ত্রীর সাথে তার কী সম্পর্ক সেটা মুখ্যমন্ত্রী বলে থাকেন, সেটা উনি বুঝবেন, আমার নেতারা বলবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে ভূপেন বরা এই যে যাই ভাবটা, এই ভাবটা আসলে তার মনের ভিতরে থাকা খাই ভাব, যেটা সবই তিনি পাবেন, তিনি হবেন, এই যে খাই ভাব, এই খাই ভাবের পরিণতিতেই মনের ভিতর থেকে যাই ভাব এসেছে এবং উনি চলে গেছেন। নেতিবাচক প্রভাব পড়বে। দেখুন, আমরা ভারতবাসী বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সরকারকে ছাড় দিয়ে রাখি। বৈদেশিক নীতিতে আমরা সরকারকে ছাড় দিয়ে রাখি এবং বৈদেশিক নীতিতে সরকারও, সে কার সরকার সেটার উপর নির্ভর করে না, সরকারও একটা সাধারণ দিশাতে কাজ করে, ভারতের গরিমা, ভারতের অস্মিতা রক্ষা করে কাজ করে। এবং বিজেপি দল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তাই হয়েছে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তাই হয়েছে। অটল বিহারী বাজপেয়ীকে বিদেশে পাঠানো হয়েছিল বিভিন্ন সময়ে, এবং অটল বিহারী বাজপেয়ীর সময়ে তাই হয়েছে, বিভিন্ন সময়ে তাই হয়েছে। প্রধানমন্ত্রী যেই থাকুন না কেন, যে দলই থাকুক না কেন। এইবারে শুধু একটা ব্যতিক্রম, এটা হচ্ছে যে একটা আমেরিকা ডিক্টেশন দিয়ে দিল যে তারা মাল কিনলে শুল্ক কত হবে আর তারা মাল বেচলে শুল্ক কত হবে। এই যে বার্গেনিং টেবিলে বসে, একই টেবিলে বসে তো চুক্তি, বিদেশ এই যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তিতে বার্গেনিংটা মিসিং ছিল, ভারতের পক্ষে বার্গেনিংটা মিসিং ছিল এবং আমেরিকার ডিক্টেশনটা বেশি প্রাধান্য পেয়েছে। তার জন্য 18% জিএসটি এবং কি আমেরিকা যদি মাল কিনে তাহলে কোনো কর লাগবে না, কর দেবে না। এই যে টার্মসগুলা, এই টার্মসগুলা ভারতের পক্ষে, ভারতের মহিমার পক্ষে, ভারতের স্বাভিমানের পক্ষে এই জায়গাগুলা কতটুকু সুন্দর হয়েছে এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমরা এখনও আশাবাদী যে ভারত কখনো কোনো দেশের কাছে, কোনো রাষ্ট্রশক্তির কাছে মাথা নত করেনি। স্বাধীনভাবে ভারত চলেছে এবং আগামী দিনেও ভারত স্বাধীনভাবে চলুক, এটা আমরা চাই, চলবে, এটা আমরা আশা রাখি, বিশ্বাস করি। যদি তার ব্যতিক্রম হয়, ভারতবাসীর পক্ষে এটা হবে লজ্জার, এটা হবে কলঙ্কের। কংগ্রেসের কথিত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তার একটা বিশাল সংখ্যক বাহিনী নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও কংগ্রেসের কী ক্ষতি হয়েছে? কংগ্রেস গ্রামে গ্রামে আছে, কংগ্রেস মহল্লায় আছে, কংগ্রেস প্রত্যেকটা সমষ্টিতে আছে, কংগ্রেস আন্দোলন করছে দুর্নীতিকে সরানোর জন্য, অপশাসনকে সরানোর জন্য, এই বিভেদকামী শক্তিকে সরানোর জন্য, গণতন্ত্র হত্যাকারী শক্তিকে সরানোর জন্য, এই ধর্মনিরপেক্ষতাকে নিঃশেষ করে দিতে চাইছে যারা তাদেরকে সরানোর জন্য, এবং সংবিধানকে যারা ধ্বংস করে দিতে চাইছে তাদেরকে সরানোর জন্য কংগ্রেস লড়াই করছে। এটা আজকে আপ্তবাক্য, এটা সমস্ত আসামের মানুষ, সমস্ত ভারতের মানুষ লক্ষ্য করছেন। গৌরব গগৈর নেতৃত্বে, রাহুল গান্ধীজির নেতৃত্বে, মল্লিকার্জুন খাড়গেজির নেতৃত্বে, জিতেন্দ্র সিংজির নেতৃত্বে আজকে আসামে যে গৌরব গগৈর যে শক্তিটা, এই শক্তিটা হু হু করে বাড়ছে। এটা এত তীব্র গতিতে বাড়ছে, অ্যাক্সেলারেট রেট এটা এত বেশি তীব্র যে এটার সাথে পাল্লা দিয়ে মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে গেছেন, পারছেন না। মুখ্যমন্ত্রী কি করে গৌরব গগৈর গতি রোধ করা যায়? দিনরাত্র ডেভেলপমেন্টের কোনো কাজ নেই। একটা এজেন্ডা ওনার যে হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়ার এজেন্ডা, তাই কি মিয়া বলছেন। আর আরেকটা এজেন্ডা
গৌরবকে বদনাম করে দেওয়ার মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করে দেওয়ার এজেন্ডা, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে গৌরব গগৈ মিসেসের যুগ খুঁজে পাওয়া, গৌরব গগৈর যুগ খুঁজে পাওয়া বলে একটা নাটক দীর্ঘদিন যাবৎ করছেন। যে নাটক এতই অন্তঃসারশূন্য এবং যে নাটক আসামের মানুষ ধরে ফেলেছেন যে একটা মুখ্যমন্ত্রী এই পদের গরিমায় থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সাধারণ ব্যক্তি নয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি যিনি কবিতা লিখলে অ্যারেস্ট করে দেন, যিনি আমার শিল্পী, প্রাণপ্রিয় শিল্পী আসামের জুবিন গার্গের ন্যায় দাবিতে পথে নামায় ছেলেদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, আজও তারা জেল কাস্টডিতে আছে, জুডিশিয়াল কাস্টডিতে আছে। যিনি সাংবাদিকতা করতে গিয়ে পানবাজার ব্যাংকে ঢুকেছিল, কোঅপারেটিভ ব্যাংক নাকি, সেখান থেকে ধরে এনে অ্যারেস্ট করে দিয়েছেন। যিনি ইএস টিমের ভাইস চ্যান্সেলরকে অ্যারেস্ট করতে পেরেছেন, যিনি অ্যারেস্ট করতে কাউকে রেহাই দেন না, যিনি পুলিশকে ডিকটেট করেন অ্যারেস্ট করে নিয়ে আসো, সেই যে ক্ষমতাশালী, সেই যে শক্তিশালী মুখ্যমন্ত্রী, তিনি পাকিস্তানের একজন এজেন্টকে কী করে ছেড়ে রেখে দিলেন? অবাক লাগছে না? মানুষ এটা ভাবছে না? আপনার কাছে আসছি এই প্রশ্ন, যদি পাকিস্তানের সঙ্গে থাকে তাহলে এখনও পর্যন্ত কেন গৌরব গগৈয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং সাংসদ পদ থেকে কেন খারিজ করা হচ্ছে না? এটাকে আপনি মনে করেন রাজনৈতিক কোনো ষড়যন্ত্র? দেখুন, একটা কথা আমি বলছি যে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস দল এত শক্তিশালী হয়ে উঠেছে, যেভাবে একটা সংকটময় পরিস্থিতিতে গৌরব গগৈর পিতা তরুণ গগৈ কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে আসামের এক অপশক্তির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসকে দাঁড় করিয়েছিলেন এবং 15 বছর মানুষের সেবা করে গেছেন চিফ মিনিস্টার হিসাবে। সেই মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সুসন্তান গৌরব গগৈ, উনিও ওনার বাপের মতোই, ওনার বাবার মতোই শক্তি রাখেন, মানসিক দৃঢ়তা রাখেন এবং চলার ক্ষমতা রাখেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। উনি সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন যে নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মা বিভ্রান্ত হয়ে গেছেন, যে নেতৃত্বের কারণে উনি এই কথাগুলি বলছেন। আমরা জানি গৌরব গগৈ মতো একজন বিরোধী দলের উপসভাপতি সংসদে, এবং সংসদে যে ব্যক্তি সংসদ কাঁপান, যে ব্যক্তি প্রতিনিয়ত সংসদে প্রশ্ন করেন, সেই ব্যক্তিকে সংসদে রেখে পাকিস্তান এজেন্ট জানার পর সংসদে রাখছেন, আর মুখ্যমন্ত্রী উনাকে আসামে চলতে দিচ্ছেন। আসামে উনি দাপিয়ে বেড়াচ্ছেন, গৌরব গগৈ দাপিয়ে বেড়াচ্ছেন, হাজার হাজার মানুষ যেখানে যাচ্ছেন গৌরব গগৈর সঙ্গ দিচ্ছেন। সেই অবস্থায় আজকে তাইলে বলতে হবে পাকিস্তানের এজেন্টকে ধরার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রকের নেই, ভারত সরকারের নেই, আসাম সরকারের নেই। তাহলে তারা ব্যর্থ, তারা কেন গদিতে বসে আছেন? তারা গদি ছাড়ুন। আর যদি তাই না হয় তাহলে কেন মানুষকে মিথ্যা প্রচার করে, মিথ্যা অপবাদ দিয়ে গৌরব গগৈর মতো একজন আহুম অস্মিতাকে, গৌরব গগৈকে নয়, মুখ্যমন্ত্রী আহুম অস্মিতাকে, সমস্ত আসামের সেন্টিমেন্টকে মুখ্যমন্ত্রী আঘাত করছেন প্রতিনিয়ত, হেয় করছেন প্রতিনিয়ত। এহেন অবস্থায়, এহেন একটা পদে আসীন থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মতো এক বিজ্ঞ ব্যক্তিকে শুভা দেয় না। এভাবে ডেপুটি লিডার অফ পার্লামেন্টকে, এভাবে কংগ্রেস দলের প্রদেশ সভাপতিকে এভাবে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এভাবে ব্লেম দেওয়া, এভাবে বদনাম করা, এটা শুভা পায় না। এটার জবাব কিন্তু মানুষ দেবে এটার জবাব 26-এর নির্বাচনে। মুখ্যমন্ত্রী বুঝবেন কত ধানে কত চাল।